নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ২৯তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশন লিখে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনাদের একটি মাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। সবশেষে বেল আইকনটিও প্রেস করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্বে দেখলাম যে সোহম ভালোবাসার মানুষ হিসাবে এবং শিক্ষক হিসাবে বেশ ভালো নিজের দায়িত্বটা পালন করে চলেছে। এইবার কি হলো সেটি জানতে হলে তো আমাদের সাথে থাকতে হবে। দুই পায়ে গিয়ে সোহম বলল, দাঁড়াও একটু, মাথাটাই তো কাজ করবে না। একটু সাইড করে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। সোহম দেখল বিদিশা একটু চিন্তিত। সিগারেট নিয়ে কিছু বলল না, এদিক ওদিক দেখছে আর ওড়নাটা হাতে পেঁচিয়ে আবার খুলে দিচ্ছে, একটু অস্থির। সোহম জিজ্ঞাসা করলো, কি এমন হলো, এত চিন্তা করছো? বিদিশা একটু হেসে চুপ করে থাকে। সোহম ধোঁয়াটা হাওয়ায় উড়িয়ে দিয়ে বিদিশার চোখে চোখ রেখে বলল, হুম, ভাবছো যে আমাদের সাথে যদি সৌম এমন করে? হেসে ফেলল বিদিশা। ইতস্তত একটু করলো ঠিকই, কিন্তু সাত পাঁচ অত না ভেবে একটু পাশে এসে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, যেদিন ওদের হাতে নাতে ধরলে সেদিন ওরা কি করছিল দুজনে মিলে? সোম একদম এই প্রশ্ন আশা করেনি বিদিশার কাছ থেকে। এক মুহূর্ত অবাক হয়ে বিদিশার দিকে তাকিয়েছিল, তারপর জোরে জোরে হেসে উঠল। সোহমের হাসিতে বিদিশা একটু বিরক্ত হলো, লজ্জাও পেল, কিন্তু জানতে যখন ইচ্ছে করছে কাকেই বা করবে। আবার বলল, আরে বলো না। সোহম তখনও হাসছে আর বলল, খুব মজা লাগে না এসব গল্প শুনতে? মেয়ে তো শোনার জন্য উৎসাহে টকবক করে ফুটছে যেন। বিদিশা যেন এবার একটু রাগ হলো, একটু অভিমান নিয়ে তাকিয়ে রইল সোহমের দিকে। সোহম বিদিশার এহেন আচরণ খুব বেশ মজা পেয়ে গেছে, একটু মিচকি হাসছে আর সিগারেটটাই টান দিচ্ছে। সিগারেটটা পায়ে ডলে বিদিশাকে বলল, চলো, বলে পা বাড়ালো। কয়েক পা যেতেই খেয়াল করলো বিদিশা দাঁড়িয়ে আছে পেছনেই। পেছন ফিরে গিয়ে আবার বিদিশার চোখে চোখ রেখে বলল, কি হলো, অভিমান? বিদিশা চুপ করে সোহমের দিকে তাকিয়ে থাকে। সোহম একটু আদুরে গলায় বলল, ওরা কি করলো না করলো তা মুখে জেনে তুমি কি করবে বিদিশা? আমি সব দেখেছি ওরা যা যা করেছে, আর পুরোটাই আমার মনে আছে। তা তুমি যদি বলো, আমি একদিন প্র্যাকটিক্যাল করে তোমায় দেখিয়ে দিই, কি বলো? সেটা বেশি ভালো না? মুহূর্তে বিদিশার মুখটা যেন লজ্জায় লাল হয়ে উঠল। সোহম যেন উত্তরের আশায় বিদিশার চোখ পড়ে যাচ্ছে। বিদিশা সলজ্জ হাসিতে সোহমের চোখে এক সম্মতি জানিয়ে মুখে বলল, ধ্যাৎ, কি যে বলো না। বলতে বলতে দ্রুত পায়ে ভেতরে চলে গেল। সোহম কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। বিদিশার চোখের ভাষা দিয়ে বলা কথাগুলো যেন মনের মধ্যে এক এক করে গেঁথে নিল সযত্নে। তারপর এক পা দুপা করে ইনস্টিটিউটের দিকে পা বাড়ালো। ইনস্টিটিউটে ঢুকে সোহম বিদিশা যেন কোথায় হারিয়ে গেল। দুজন দুজনার মতো করে কাজে ব্যস্ত হয়ে পড়ল। বিদিশা কিছু সময় আয়েশির সাথে কাটালো, কিছু কাগজপত্রের ফরম্যাট বানাতে হলো, কোথায় কিভাবে কাজ হবে সেটা সবাই মিলে জায়গা থেকে প্ল্যান করা হলো।
সবকিছু দেখাশোনা আর ঠিক করতেই আজ কেটে গেল সারাটা দিন। তার মাঝে স্টুডেন্টদের গাইড করা। সন্ধেবেলায় শুধু টিচাররা মিলে কনফারেন্স হলে মিটিং হলো। গল্পের বাছাইয়ের পর শুরু হবে প্রি প্রোডাকশনের কাজ। কিভাবে সবাই এই কাজটা করবে, স্টুডেন্টদের কিভাবে স্ক্রিপ্ট আর স্টোরি বোর্ডে সাহায্য করবে, তাদের শেখাবে, এই নিয়ে একটা লম্বা ক্লাস নিল সোহম। আজ স্টুডেন্টদের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। কালকে প্রজেক্ট আছে সকাল সকাল। আজ সবাই ক্লান্ত। বাড়ি ফেরার আগে ইনস্টিটিউটের সবাই মিলে কালুদার দোকানে চা পার্টি করে যার যার মতো করে বেরোবে। সোফাতে বিদিশার পাশে আয়ুষী আর মৌমিতা বসেছে। সৌম্যদীপ আর প্রবাল ভিজিটের চেয়ারে আর সোহম রিসেপশনিস্টের চেয়ারে। পুরোদমে হাসি ঠাট্টা হচ্ছে। এমন সময় হঠাৎ করে মৌমিতা বলল, এই ইনস্টিটিউটে আর কিছু থাক চাই না থাক, সুন্দরী মেয়ে দেখলে ছেলেগুলো কেমন যেন হয়ে যায়। আয়ুষী হেসে বলল, তা তোমার পেছনে কে কে ঘুরঘুর করছে? একরাশ অভিমান নিয়ে মৌমিতা জবাব দিল, কি যে বলো আয়ুষীদি, আমি আবার সুন্দর কোথায়? সোহম মোবাইল কিছু একটা দেখছিল আর সবার কথা শুনছিল। মোবাইলে চোখ রেখে বলল, তা কে তোমাকে রিজেক্ট করলো মৌমিতা? তোমাকে যে রিজেক্ট করবে সে তো জন্মায়নি এখনো। মৌমিতা চেঁচিয়ে উঠল, কেন স্যার, আপনি আমাকে রিজেক্ট করেননি? বলুন, অস্বীকার করুন। সবাই মৌমিতার এমন কথায় হকচকিয়ে গেল। মৌমিতা বলল, জানেন না তো বিদিশা ম্যাম, কত সেজেগুজে আসতাম, পাত্তাই দিত না, সামনে দিয়ে ঘুরঘুর করলেও তাকাতো না স্যার। সোহম প্রথম কথা শুনে একটু ঘাবড়ে গেলেও মৌমিতা যে নাটক করছে সেটা বুঝতে পেরে মোবাইল ঘাঁটতে শুরু করলো আবার। মৌমিতা না থেমে আবার বলতে শুরু করলো, কিন্তু যেদিন থেকে বিদিশা ম্যাম আপনি জয়েন করলেন, আমি অবাক হয়ে গেলাম। দার্জিলিং থেকে সরি বলছে স্যার, ভাবা যায়? সোহম এখনো চুপ। বুঝতে পারছে মৌমিতার প্ল্যান আলাদা, ও অন্য কিছু বলতে চাইছে। বিদিশা মিটিমিটি হাসছে আর কাঁধে ব্যাগটা কোলের ওপর রেখে খোটাচ্ছে। মৌমিতা আবার বলতে লাগলো, তারপর দেখুন সবাই কি থেকে কি হয়ে গেল, সোহম স্যার এখন বিদিশা ম্যাম ছাড়া বোঝেই না। সোহম ফোন থেকে এবার মাথা তুলল, বলল, কি বলতে চাইছো মৌমিতা? তখন থেকে ভুল ভাল বকে যাচ্ছ, পরিষ্কার করে বলো যা বলতে চাইছো। ও আচ্ছা, আমি ভুলভাল বকছি? তাহলে সবাইকে বলুন, বিদিশা ম্যাম আপনার কে হয়? সোহম বিদিশাকে একবার আদুরে নজরে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। তারপর চেয়ার ছেড়ে বিদিশার পাশে এসে বলল, বলে দাও তো বিদিশা, তুমি আমার কে হও? বিদিশা যেন লজ্জায় মাটি ভেদ করে ভেতরে ঢুকে যাবে। ঘরের ভেতর একটা পিনও পড়লেও শব্দ শোনা যাবে। সোহম বিদিশার হাতটা ধরে বলল, বিদিশা হলো সেই মেয়ে যার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। আর কি শুনতে চাও মৌমিতা? মৌমিতা উঠে দাঁড়িয়ে বলল, স্বীকার যখন করেই নিলেন স্যার, পার্টিটা কিন্তু চাই। সবাই হেসে উঠল। সোহমও হাসছে। হাসতে হাসতে বিদিশার পাশের সোফার হ্যান্ডেলে বসতে বসতে বলল, কি বলেছিলাম বিদিশা, এদের ঘাড় মোটকে খাওয়ার অভ্যেস, চেনো না তো এদের? আয়ুষী মৌমিতার পারফরমেন্সে খুব খুশি। মৌমিতাকে সাপোর্ট করে বলল, তবে এই রবিবার আমাদের দুপুরে নেমন্তন্ন সোহম স্যারের তরফ থেকে। রেস্টুরেন্টের নাম শনিবার হোয়াটসঅ্যাপে জানানো হবে। কি ফাইনাল সোহম স্যার? সোহম বিদিশার দিকে তাকিয়ে হাসছে। চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, হ্যাঁ বলে দিই?
বিদিশাও সম্মতি জানালো। সোহম সবার উদ্দেশ্যে বলল, ওকে, ডিল ফাইনাল। আয়ুষী আর মৌমিতা সবচেয়ে বেশি উচ্ছ্বসিত। প্ল্যান সফল হওয়াতে দুজন দুজনকে চোখের ইশারায় বলল, ডিল ফাইনাল। বিদিশাকে বাড়ি পৌঁছে দিয়ে সোহম ফ্ল্যাটে ঢুকল। সারাদিন যে সোহম ঘোরাফেরা করে, হাসাহাসি করে, সেই সোহমকে দরজার বাইরে যেন টাঙিয়ে রেখে নিঃসঙ্গ সোহম ঘরে ঢুকল। ব্যাগটা রেখে ডাইনিং টেবিলে বসে রইল কিছুক্ষণ। ঘড়িতে 8:30। বিদিশা আসার আগে এই সময়টা সে ওখানেই কাটাতো। বাড়ি ঢুকতে ঢুকতে 9:30 হয়ে যেত। হোম ডেলিভারির দেওয়া ছেলেটা খাওয়াটা দিয়ে গেলেই খেয়ে একটু এদিক ওদিক করে ঘুম। কিন্তু এখন তো আর সম্ভব না। বিদিশাকে একা ছাড়ার কোনো উপায় নেই। কি করবে এখন? কেউ নেই, কিচ্ছু নেই, একারই রাজত্ব। ডাইনিং টেবিল থেকে উঠে সোফায় বসে পা দুটো চেয়ারে তুলে দিয়ে হালকা একটা গান চালিয়ে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। ঘুমিয়েও পড়েছিল। কলিং বেল বেজে উঠল। ধড়মড় করে উঠে বসল সোহম। ঘড়িতে 9:40। এতক্ষণে একটু ভালো লাগছে। গরম গরম খাবার টেবিলে রেখে তাড়াতাড়ি ফ্রেশ হতে গেল। বিদিশা তাড়াতাড়ি বাড়ি আসাতে অপূর্ববাবু মানসিকভাবে খুব খুশি। ফ্রেশ হয়ে বিদিশা বাবার ঘাড়ে মাথা রেখে এদিক ওদিক চ্যানেল চেঞ্জ করে যাচ্ছে। অপূর্ববাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। কতদিন বাদে মেয়েটা এভাবে বসেছে, ভীষণ ভালো লাগছে। কিছুক্ষণ চুপ থেকে অপূর্ববাবু বললেন, মারে, একটা কথা বলবো? কি কথা বাবা? ভাবছি ব্যবসাটা তোর মাকে বুঝিয়ে দিই। কেন বাবা? জানি না রে, কেন যে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। মনে হয় আমি আর কোনোদিন ঠিক হতে পারবো না রে। উঠে বসলো বিদিশা। বলল, এমন করে কেন বলছো বাবা? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? বলতে বলতে অপূর্ববাবুকে জড়িয়ে ধরল বিদিশা। অপূর্ববাবু বিদিশার হাতটা হাতাতে হাতাতে বললেন, জানি বলেই তো ভয় হচ্ছে মারে। আমার কিছু হয়ে গেলে তোদের কি হবে? বিদিশা চিৎকার করে অরুণা দেবীকে ডাকতে লাগলো, মা, মা! প্রায় দৌড়ে রান্নাঘর থেকে এলেন অরুণা দেবী। হাত মুছতে মুছতে জিজ্ঞাসা করলো, কি হলো? এমন করে ডাকছিস কেন? বিদিশা অপূর্ববাবুর কথা অরুণা দেবীর কাছে নালিশ করতে করতে বাবার বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্বটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। এইবার বিদিশা ও সোহম তাদের সম্পর্কের কথা বাড়িতে কিভাবে জানাবে সেইটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।